হয়ে এস ফরহাদ কত টাকা মেরেছে, কত টাকা খেয়েছে, এমন একটি প্রশ্ন করেছে দীপ্ত টিভির ক্ষিপ্ত সাংবাদিক চৌধুরী সাকিব, সাবেক ম্যাগ মোল্লার বসুর পার্টি অর্থাৎ ছাত্র ইউনিয়নের নেতা। সে উল্টা পাল্টা নানান রকম প্রশ্ন করেছে। অনুষ্ঠানের নাম হট সিটে ফরহাদ। সেখানে ফরহাদকে নানান রকম প্রশ্ন করে নাজেহাল করা হয়েছিল। মনে হয়েছিল এই অনুষ্ঠানটি আসলে কোনো টক শো না, এটা হলো পুলিশিং বা রিমান্ড শো। মনে হয় যেন ফরহাদকে রিমান্ডে নেওয়া হয়েছে। একের পর এক নাজেহাল করা প্রশ্ন, ইরিটেটিং প্রশ্ন, কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া বনগড়া প্রশ্ন করে যতটা নাজেহাল করা যায়। অথচ একজন ডাকসু নেতার কাছে আগের পরের তুলনা, বর্তমান নেতৃত্বের কার্যক্রম, বাংলাদেশের বর্তমান সংকট, সেগুলো থেকে উত্তরণের নতুনদের যে দৃষ্টিভঙ্গি, সমাধানের পথ, কত রকম প্রশ্নই করা যেত। এনে দীপ্ত টিভির নিজের সময় নষ্ট করেছে, পাবলিক যারা দেখেছে তাদেরকে বিরক্ত করেছে, এবং যে আমন্ত্রিত অতিথি তার সম্মান এবং সময় দুটোই নষ্ট করেছে। আমরা এই দেখব যে দীপ্ত টিভিতে এই সাকেসব ফরহাদকে কতগুলো প্রশ্ন করেছে, প্রশ্নগুলোর ধরন কি। প্রশ্ন ছিল মোট 9টি। কেমন আছেন, থ্যাংক ইউ, এটা তো এই ব্যতীত মোট 9টি মৌলিক প্রশ্ন ছিল। 9টি মৌলিক প্রশ্ন ধরন এবং ফরহাদের উত্তরের স্টাইল আপনাদেরকে দেখাবো। ফরহাদ কিভাবে উল্টো হট করে দিয়েছে চৌধুরী সাকেসবকে। পুরো অনুষ্ঠানে ফরহাদ ছিল ফাইটিং মোডে এবং ফুরফুরে মেজাজে। দীপ্ত টিভি ক্ষিপ্ত ছিল, এটা ঠিক আছে, তবে ফাইটিং চালিয়ে গিয়েছে ফরহাদ দুর্দান্তভাবে। তার গতানুগতিক বৈশিষ্ট্য যুক্তি দিয়ে কথা বলে গিয়েছে একের পর এক। সাকেসব তথাকথিত সাংবাদিক আলুর চপ, তার প্রশ্ন শুরু করেছিল গুপ্ত দিয়ে। এই প্রশ্নটা চলবেই। এই প্রশ্নটা যারা করে তারা আসলে ন্যারেটিভ তৈরি করে। তাদের কাছে কোনো তথ্য প্রমাণ নাই, তারা কোনো তথ্য প্রমাণ দিতে পারে না, একই প্রশ্ন বারবার করে। আমি আরও একবার বলেছি, গাজী টিভির পাজি সাংবাদিক জেসিনের টকশোতে পাঁচবার গিয়েছিলেন ফরহাদ ডাকসুর ইলেকশনের আগ পর্যন্ত। এরপরেরগুলো আর কাউন্ট করিনি আমি। প্রত্যেকটি অনুষ্ঠানে একই প্রশ্ন করেছে গুপ্ত নিয়ে। অথচ ফরহাদ কিন্তু বারবার প্রমাণ দিয়েছে সে কোনো রাজনৈতিক দলে ছিল না। এমনকি সে শুধুমাত্র ডিবেট ক্লাবের একজন সভাপতি ছিল, যে কারণে তার ডিবেট দেখলে আমরা বুঝতে পারি সে ডিবেটে খুবই ভালো। গুপ্ত নিয়ে যদি এটা সত্যিকার অর্থে কোনো ইস্যু হতো, তাহলে অসংখ্য টেলিভিশন চ্যানেল রয়েছে, কোথাও না কোথাও একটি তাদের অনুষ্ঠান হতো, অনুসন্ধানী রিপোর্ট হতো। সাংবাদিকদের ব্রেইনের ভিতরে গুবরে পোকা ঢুকে যাওয়ার কারণে হয়তোবা অনুসন্ধানের ইচ্ছা তাদের মধ্যে আসে নাই। প্রথমে গুপ্ত টিপ নিয়ে প্রশ্ন করেছে, তারপরে বলেছে ক্যাম্পাস দখল করে কী লাভ, আপনি অর্থনৈতিকভাবে কতটা লাভবান হলেন, ফরহাদের পকেটে কত টাকা ঢুকেছে এই পর্যন্ত। ফ্যাক্ট হলো, ক্যাম্পাস দখল থেকে বিরত রাখা, দখলদার থেকে বিরত রেখেছে ফরহাদরা ক্যাম্পাসকে দখল করেনি। এই অভিযোগ আজ পর্যন্ত কোনো ছাত্রছাত্রী দেয়নি। তুলনামূলক যে কোনো ডাকসুর নেতৃবৃন্দের চাইতে সাদেক কায়েম ফরহাদের প্যানেল ডাকসুকে অনেক ভালো রেখেছে, অনেক নিরাপদে রেখেছে। যদি এই শিবির সমর্থিত প্যানেলের কোনো ন্যূনতম অপরাধও থাকতো, তাহলে তছনছ করে দিত সারা দেশের মিডিয়া। বিশ্ববিদ্যালয় প্রজেক্ট পিছিয়ে দিচ্ছে, তাদের হাতে টাকা তুলে দেওয়ার পরেও তারা বিশ্ববিদ্যালয়ের হল এবং মাঠের কাজ শুরু করে নাই, অথচ 4 মাস চলে গিয়েছে। যেই কাজগুলো নিজেরা দায়িত্ব নিয়ে করেছে সেই কাজগুলো কেবল সম্পন্ন হয়েছে। যেমন মসজিদের কাজ সম্পন্ন হয়েছে, থাকার জায়গা সম্পন্ন হয়েছে, রিডিং রুম সম্পন্ন হয়েছে, লাইব্রেরি সম্পন্ন হয়েছে, আরামদায়ক করে দেওয়া হয়েছে নেগুলো। কিন্তু বিশ্ববিদ্যালয়ের হাতে যে দায়িত্বগুলো তুলে দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলো তারা বারবার পিছিয়ে দিয়েছে, কাজ করা থেকে বিরত রেখেছে। ছাত্রদলের সিট বাণিজ্য তারা এখন করতে পারছে না, এটাই আটকে গিয়েছে এই ফরহাদদের কারণে, সাদেক কায়েমদের কারণে, জুবাইরদের কারণে, মোসাদ্দিকদের কারণে। এই কারণে ছাত্রদল তাদের উপরে খেবা। ডাকসুর বরাদ্দ কিভাবে কাজ করে, ডাকসুতে মূলত কোনো ফান্ড ছিল না, ফরহাদরা ফান্ড অ্যারেঞ্জ করে দিয়েছে, স্পন্সর এনে দিয়েছে, সেই টাকা দিয়েই লাইব্রেরি হয়েছে, রিডিং রুম হয়েছে, মসজিদ হয়েছে, তারপরে সিট বরাদ্দ হয়েছে। মানে গণরুম, গেস্ট রুমের
আড়াল যে নির্যাতন হতো দখল করে, সেগুলো দখল মুক্ত করে সেই জায়গাগুলোতে সিটের ব্যবস্থা করেছে ফরহাদরা। এরপরে বিশ্ববিদ্যালয়ের মেসুদ ওজিলকে আনা হয়েছিল। তুরস্কের খেলোয়াড়, বিখ্যাত প্রখ্যাত ফুটবলার মেসুদ ওজিল, যিনি ফিলিস্তিনের জন্য বিপুল টাকা দান করেন এবং বিশ্ববিদ্যালয়ে তিনি যত টাকা বিশ্বকাপে, একটি বিশ্বকাপে একজন খেলোয়াড় কত টাকা পায় জানেন? কমপক্ষে 60 কোটি টাকা। বিশ্ববিদ্যালয়ের টুর্নামেন্টের শেষ টুর্নামেন্টের সকল টাকা মেসুদ ওজিল ফিলিস্তিনিদের জন্য দান করে দিয়েছেন। মেসুদ ওজিল এই কারণে পৃথিবীতে সমাধিক জনপ্রিয়। টাকা পেয়েও কাজ করে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফরহাদ এভাবে জয়। তারপরে ফরহাদকে প্রশ্ন করা হয়েছিল ফরহাদ কত লাভবান হয়েছে। এক সময় ছিল যারা ডাকসুতে ভিপি হতো, তারা প্রথম দিনেই তারা মোটরসাইকেল কিনতো, এরপরে তাদের গাড়ি হতো, এক্স করোলা গাড়ি থাকতো, বাড়িতে বিল্ডিং হতো এই ডাকসুর ইনকাম দিয়ে। অথচ এই জুমা আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, মানে ফাতেমা তাসনিম জুমা, বাপের আদরের মেয়ে, তার ব্যাংকে যত টাকা ছিল ডাকসুর নেত্রী নির্বাচিত হওয়ার পর তার সব টাকা শেষ। ডাকসু থেকে কোনো লাভবান হওয়ার জন্য তারা আসে নাই। জুমার এই স্ট্যাটাস দেখার পর যদি বিশ্বাস করে মানুষ, তাহলে বুঝতে পারবে এই ডাকসু কতটা ছাত্র কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করেছে। ফরহাদকে আবার প্রশ্ন করা হয়েছিল তিনি কি ভবিষ্যতে আবার ডাকসু নির্বাচন করবেন কিনা। এ ব্যাপারে ফরহাদ স্পষ্ট জবাব দিতে পারেনি। তার সংগঠন অর্থাৎ শিবির যদি সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো করতে পারে, না হলে নাও করতে পারে। মূলত বেসিক ছাত্রজীবন যেটুকু তার শেষ। ফরহাদ কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের হলে থাকেন না, কারণ তার ছাত্রজীবন শেষ। মাত্র 25 বছর বয়স, কিন্তু ছাত্রদলের যাদের বয়স 38, 39, 37, 36 তারা এখন নতুন করে হলে ওঠার জন্য বিসিকে চাপ দিচ্ছে। অনেকে উঠে গেছে। ইভেন কি আশ্চর্য ব্যাপার হলো নাসির, রাকিব, আসাদ এরা এখনও হলে থাকে, অথচ তাদের বয়স সবারই আমান, তাদের বয়স সবার 35-এর উপরে। আশ্চর্যজনক ব্যাপার না? অথচ তারা যে কোনো জায়গায় থাকতে পারে, সুযোগ আছে। অথচ একজন ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় 18-19 বছর, ঢাকায় নতুন, কিছু চিনে না, সবার তো আর আত্মীয় স্বজন থাকে না, আর তখন আত্মীয় স্বজন তো রাখতেও চায় না, কারণ সবাই বোঝা মনে করে। স্টুডেন্ট লাইফ, আয় রোজগার নাই, তাকে রেখে কোন ঝামেলায় পড়ে, কেউ উঠাতে চায় না। এমন একজন ছাত্রের জন্য বিশ্ববিদ্যালয়ের হল আমানদের চাইতে, রাকিবদের চাইতে, নাসিরদের চাইতে, আসাদদের চাইতে, এই আমানদের চাইতে আরও বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো চমৎকারভাবে সামাল দিয়েছেন ফরহাদ। তবে এসব অনুষ্ঠান আমার মনে হয় না জানানো ভালো। এরা সাংবাদিকতা না করে মিডিয়া পুলিশিং করে। এদের মিডিয়া পুলিশিংয়ের সিন্ডিকেট ভেঙে দেওয়া উচিত। এটা ফরহাদরাই পারবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।